যা অবস্থা হয়ে আছে তাতে তো সবই সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে, বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে, কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে? এর আগে আপনি এখন আমি কিছু বলবো না, সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে, নাও করতে পারে, এখানে কিছু বলা সম্ভব নয়। গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই। সেটা উনি হয়তো বুঝতে পারছেন, সেরকম বলেছেন। আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমি বরং আশাবাদী থাকবো এরা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়, অথচ তারাই হয়ে গেছেন শিকার। সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি এইসব মারলো, সেই জন্য আমরা গেলাম না তার কাছে। সরকার এখনও যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না। আইনগত দিক থেকে মানে কোনো সুযোগ আছে না, সে মানে রিভিউতে যাওয়া, গিয়ে আশায় বুক বেঁধে থাকা যে সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে। যদি শুনলে সেখানে অনেক কথা বলার থাকবে, তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে। যোগ্য অযোগ্য যে আলাদা করে সেই সুযোগ দেখুন, যোগ্য অযোগ্য আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করে। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাবে। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, আমার চেয়েও ভালো ছিলেন, আপনারা তো অনেক কভার টভার করেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়। রিভিউয়ের ওপরে সব কিছু সরকারের করা রিভিউ। আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে, এনারাও সেরকম কথাই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু রিভিউ